ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দেব। শুরুতেই শিরোনাম। সুখবর, 2 ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস এবং 1 ইহুদিবাদী সেনাকে হত্যা করল হামাস। এরপর জানিয়ে দেব ইসরায়েলি কারাগারের নেতার মৃত্যু, ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় যে হুঁশিয়ারি দিল হামাস। এরপর থাকবে শত্রুদেরকে ইরানের ক্ষতি করার অনুমতি দেওয়া হবে না, সেনাবাহিনীর হুঁশিয়ারি। এদিকে রাশিয়ার সাবেক উপপ্রতিরক্ষামন্ত্রী গ্রেপ্তার। এবং সর্বশেষ জানিয়ে দিব রাশিয়ার যুদ্ধকৃত সম্পদ থেকে ইউক্রেনকে 150 কোটি ইউরো দিল ইউরোপীয় ইউনিয়ন। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। হামাসের হামলায় ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস, সেনা নিহত। অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের হামলায় ইসরায়েলি সেনাদের 2টি মেরকাবা ট্যাঙ্ক ধ্বংস হয়ে গেছে এবং গুলিতে একজন দখলদার সেনা নিহত হয়েছে। গতকাল হামাসের আল কাসাম ব্রিগেড গাজা দক্ষিণাঞ্চলীয় তেল আল হাওয়া এলাকায় এই হামলা চালায় বলে জানিয়েছে ফিলিস্তিনি গণমাধ্যম। হামাসের সামরিক শাখাটি জানিয়েছে তাদের যোদ্ধারা স্থানীয়ভাবে নির্মিত শক্তিশালী বোমা ব্যবহার করে ইসরায়েলের 2টি অত্যাধুনিক মেরকাবা ট্যাঙ্ক ধ্বংস করেছে। যদিও ইসরায়েল এর আগে দাবি করত যে তাদের এই ট্যাঙ্ক ধ্বংস করা সম্ভব নয়, তবে গত বছরের নভেম্বরে গাজা স্থল আগ্রাসন চালানোর পর থেকে পর্যন্ত ইসরায়েলের কয়েকশো মেরকাবা ট্যাঙ্ক ধ্বংস করেছে হামাস। আল কাসাম ব্রিগেড আরও জানিয়েছে তারা তেল আল মাওয়া এলাকায় টহলরত একটি ইসরায়েলি সামরিক যানে থাকা এক দখলদার সেনাকে গুলি করে হত্যা করেছে। ইসরায়েলি সেনারা গত কয়েকদিন ধরে তেল আল হাওয়া এলাকা ও এর নিকটবর্তী শেখ নাসের এলাকায় ব্যাপকভাবে হামলা চালিয়ে যাচ্ছে। বিগত 9 মাসে গাজায় দখলদার সেনাদের জল, স্থল ও আকাশপথের ভয়াবহ গণহত্যায় প্রায় 40,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের একটি বড় অংশ নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরও 90,000-এর বেশি মানুষ। অন্যদিকে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত বোমাবর্ষণের ফলে গত 4 দিনে 2.25 লাখের বেশি ফিলিস্তিনি দক্ষিণ গাজার খান ইউনিস শহরের আশেপাশের এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। এদিকে গত বছরের নভেম্বর মাসে গাজা স্থল আগ্রাসন চালানোর পর থেকে এ পর্যন্ত কয়েকশো ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস করেছেন হামাস যোদ্ধারা। ইসরায়েল এর আগে দাবি করত যে তাদের এই ট্যাঙ্ক ধ্বংস করা সম্ভব নয়। ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে গাজার দক্ষিণাঞ্চলীয় তেল আল হাওর এলাকায় এসব হামলা চালায় হামাসের সামরিক বাহিনী ইজ্জাদ্দিন আল কাসাম ব্রিগেড। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের 2টি মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস করেছেন হামাস যোদ্ধারা। সেই সঙ্গে এই যোদ্ধাদের হামলা এক দখলদার সেনাও নিহত হয়েছেন বলে সর্বশেষ জানা গিয়েছে। ইসরায়েলি কারাগারের নেতার মৃত্যু, ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় যা বলল হামাস। ইসরায়েলের কারাগারে হামাস নেতা মুস্তফা মোহাম্মদ আবু আরার মৃত্যুর ঘটনায় প্রতিবাদ ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি বলেছে ইসরায়েলি কারাগারে হামাস নেতার মৃত্যু হত্যাকাণ্ডের পর্যায়ে পড়ে। গতকাল একটি বিবৃতিতে হামাস সুস্পষ্ট করে বলেছে ইসরায়েলি বাহিনী নির্যাতন এবং চিকিৎসায় অবহেলার কারণেই তার মৃত্যু হয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির দাবি, চিকিৎসা অবহেলার মধ্য দিয়ে হামাস নেতা আবু আরাকে হত্যা করা হয়েছে, আর এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করেছে হামাস। এদিকে গাজার কারাবন্দী বিষয়ক মন্ত্রণালয় একটি বিবৃতিতে বলেছে ইসরায়েলি কর্তৃপক্ষ ফিলিস্তিনি বন্দীদের অমানবিক পরিস্থিতিতে রাখছে এবং তাদের ওপর ধারাবাহিক অত্যাচার নির্যাতন চালাচ্ছে। বিবৃতিতে এই ধরনের মৃত্যুর ঘটনাকে কুৎসিত ও ঠান্ডা মাথায় খুন বলে উল্লেখ করেছে মন্ত্রণালয়। বিবৃতিতে আরও বলা হয়েছে ইসরায়েল এই ধরনের ঘটনা ঘটিয়ে চললেও তা আন্তর্জাতিক সংস্থাগুলোর নজরের বাইরে থাকছে। এদিকে পশ্চিম তীরে হামাস নেতা আবু আরার ছেলে জাইদ আবু আরা একটি বিবৃতিতে বলেছেন অসুস্থ বন্দীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা ও উপযুক্ত খাবার দিতে অস্বীকার করা মৃত্যুদণ্ড কার্যকর ছাড়া আর কিছুই নয়। সম্প্রতি ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনিরা জানিয়েছেন তাদেরকে পর্যাপ্ত খাবার দেওয়া হতো না, যে খাবারটুকু দেওয়া হতো তাদের লবণ থাকতো না, ফলে ফিলিস্তিনি কারাবন্দীদের সবার ওজন প্রায় অর্ধেক কমে গেছে। ফিলিস্তিনের জাতীয় সংসদের স্পিকার ডক্টর আজিজ দেউইক এই ঘটনায় বা এমন ঘটনা শিকার হয়েছে বলে জানা গিয়েছে। শত্রুদেরকে ইরানের ক্ষতি করার অনুমতি দেওয়া হবে না বলছে সেনাবাহিনী। ইরানের সেনাবাহিনী ইসলামী প্রজাতন্ত্র রক্ষায় নিজের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে ইরানের কসম খাওয়া শত্রুরা যেন জেনে রাখে তাদেরকে ইরানের কোনো ক্ষতি করার অনুমতি দেওয়া হবে না। ইরানের ইসলামী শাসন ব্যবস্থা বিরোধী সন্ত্রাসী গোষ্ঠী এমকেও ইরান বিরোধী এক অভিযানের 36তম বার্ষিক উপলক্ষে একটি বিবৃতিতে সেনাবাহিনী হুঁশিয়ারি উচ্চারণ করেছে। গতকাল এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।
1988 সালের 26 জুলাই তৎকালীন ইরাক সরকারের পক্ষ নিয়ে এমকিউর হাজার হাজার সন্ত্রাসী ইরান দখল করে নেয়ার উদ্দেশ্যে ইরাক থেকে ইরানে ঢুকে পড়ে। ইরানের সেনাবাহিনী এদেশের কেরমানশাহ প্রদেশের একটি সড়ক বা মহাসড়কে ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে ভয়াবহ অভিযান চালায়, যার ফলে অন্তত 4800 এমকিউ সন্ত্রাসী নিহত হয়। এ সময় আরও শত শত সন্ত্রাসী আটক হয় এবং বাকিরা ইরাকে পালিয়ে যায়। ইরানের সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, সর্বোচ্চ নেতার দিক নির্দেশনা এদেশের সামরিক সক্ষমতাকে আরও শক্তিশালী করা হবে। এতে বলা হয়, সেদিন এমকিউর বিরুদ্ধে অভিযান চালাতে ব্যর্থ হলে তারা ইরান দখল করে নিতে পারত। বিবৃতিতে বলা হয়, এমকিউ সন্ত্রাসীরা ভেবেছিল 1980 সাল থেকে ইরাকে চাপিয়ে দেওয়া 8 বছরের যুদ্ধের কারণে ইরান দুর্বল হয়ে গেছে। এই অবস্থায় ইরানে ঢুকে পড়তে পারলেই দেশটি দখল করে নেওয়া যাবে। কিন্তু সন্ত্রাসী গোষ্ঠীকে সেদিন এমন শিক্ষা দেওয়া হয় যে এটি আর কখনো এমন বেপরোয়া হামলা চালানোর কথা কল্পনাও করেনি। উল্লেখ্য, এমকিউর সন্ত্রাসীরা 1928 সালের পর কয়েক দশক পর্যন্ত ইরাকের আশ্রয়ে ছিল। পরবর্তীতে তাদেরকে ইরাক থেকে বহিষ্কার করা হয় এবং বর্তমানে তাদের একাংশ আলবেনিয়ায় বসবাস করছে। ইরানের ইসলামী সরকারের ক্ষতি করার জন্য আমেরিকা ও ইসরায়েল সহ পশ্চিমা দেশগুলো এখনও এমকিউর পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে। রাশিয়ার সাবেক উপপ্রতিরক্ষামন্ত্রী গ্রেপ্তার। রাশিয়ার সাবেক উপপ্রতিরক্ষামন্ত্রী দিমিত্রি বুলকাভকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। রাশিয়ার আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ গতকাল এই ঘোষণা দিয়েছে। এরপরই অত্যন্ত গোপনীয়তার সঙ্গে সেনাবাহিনীর এই জেনারেলকে মস্কোর একটি আটক কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। খবর দ্য মস্কো টাইমসের। এপ্রিল মাসে শুরু হওয়া দুর্নীতি বিরোধী অভিযানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের 7ম উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে বুলগাকভ গ্রেপ্তার হলেন। ইউক্রেন যুদ্ধে টালমাতাল পরিস্থিতিতে এসব কর্মকর্তারা সামরিক দুর্নীতিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ উঠেছে। তদন্ত কমিটি বলেছে, বুলগাকভের বিরুদ্ধে চলমান দুর্নীতির তদন্তের অংশ হিসেবে তাকে হেফাজতে নেওয়া হয়েছে। ফেডারেল সিকিউরিটি সার্ভিস জানিয়েছে, তাকে মস্কোর কুখ্যাত লেফোর্টোভো প্রাগ বিচার আটক কেন্দ্রে রাখা হয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসা করা হয়েছে, তবে তার বিরুদ্ধে কি কি অভিযোগ আনা হয়েছে তা জানা যায়নি বা জানায়নি এফএসবি। বুলগাকভ 2008 সাল থেকে 2022 সালের মধ্যে উপপ্রতিরক্ষামন্ত্রী প্রশাসনিক হিসাবে দায়িত্ব পালন করছিলেন। 2022 সালের সেপ্টেম্বর তাকে বদলি করা হয়। এর আগ পর্যন্ত সামরিক সরবরাহে তদারকি করেছিলেন তিনি। ওই বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরুর পর সামরিক রসদ পরিকল্পনায় তার বেশ প্রভাব ছিল। কিন্তু হঠাৎ সামরিক বাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে রদবদল করেন পুতিন। প্রথম দফা সামরিক রদবদলে দায়িত্ব হারান বুলগাকভ। রাশিয়ার জব্দকৃত সম্পদ থেকে ইউক্রেনকে 150 কোটি ইউরো দিল ইউরোপীয় ইউনিয়ন। রাশিয়ার জব্দকৃত সম্পদ থেকে ইউক্রেনকে 150 কোটি ইউরো বরাদ্দ দেওয়া হয়েছে। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে এবং দেশটির বিপুল পরিমাণ সম্পদ জব্দ করে। সেই সম্পদ থেকে ইউরোপীয় ইউনিয়ন 150 কোটি ইউরো বরাদ্দ ছিল। গতকাল সামাজিক মাধ্যম এক্সে পেজে দেয়া এক পোস্টে অর্থ বরাদ্দ দেওয়ার কথা স্বীকার করেছেন ইউরোপীয় ইউনিয়ন কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন। তিনি বলেছেন, আজ আমরা রাশিয়ার জব্দকৃত সম্পদ থেকে 150 কোটি ইউরো ইউক্রেনের কাছে হস্তান্তর করেছি। ইউক্রেনের প্রতিরক্ষা এবং পুনর্গঠনের কাজেই অর্থ ব্যয় হবে। ভন ডার লিয়েন বলেন, ইউক্রেনের পুনর্গঠনের জন্য ক্রেমলিনে অর্থ ব্যয় করার চেয়ে ভালো কোনো পথ আর নেই। এর মধ্য দিয়ে সবার জন্য নিরাপদ বাসস্থান হিসেবে ইউরোপকে গড়ে তোলা সম্ভব। বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ পাওয়ার পর ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহেল ইউরোপীয় ইউনিয়নকে ধন্যবাদ জানিয়েছেন। এর অর্থ বরাদ্দকে তিনি ইউক্রেনের প্রতিরক্ষা এবং পুনর্গঠনের ক্ষেত্রে বিরাট বড় অবদান বলে উল্লেখ করেছেন। মে মাসে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো একটি চুক্তিতে পৌঁছানোর পর এই অর্থ হস্তান্তরের ঘোষণা দেওয়া হলো। এটি রাশিয়ার জব্দকৃত সম্পদ থেকে প্রথম অর্থ স্থানান্তরের ঘটনা। কমিশন জানিয়েছে, পরবর্তী অর্থ হস্তান্তর করা হবে আগামী বছরের মার্চ মাসে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে রাশিয়ার আটক সম্পদের পরিমাণ প্রায় 210 বিলিয়ন ইউরো বলে অনুমান করা হয়।